হাসিনা সরকার উৎখাতে মার্কিন চীন সংশ্লিষ্টতা, যা বলল যুক্তরাষ্ট্র। জানাবো সত্যি কি বাড়ছে বিএনপির সঙ্গে জামাতের রাজনৈতিক দূরত্ব। আরো জানাবো আওয়ামী লীগের 30% কর্মী খেয়েছে 24-এর ডামি নির্বাচন। এবং সর্বশেষ জানাবো সীমান্ত হত্যা নিয়ে প্রশ্ন জবাব দিলেন না ভারতীয় হাই কমিশনার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনা সরকার উৎখাতে মার্কিন চীন সংশ্লিষ্টতা, যা বলল যুক্তরাষ্ট্র। বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বাধীন সরকার বিরোধী বিক্ষোভে জড়িত থাকার গুজব উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে আগ্রহী। মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিং উপমুখপাত্র বেদান্ত পেটেলকে এক সাংবাদিক প্রশ্ন করেন। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার এরই মধ্যে 1 মাস পার করেছে। গত 5 আগস্ট ও তার আগে অস্থিরতার পর যুক্তরাষ্ট্র কিভাবে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের সাথে বিশেষ করে গণতান্ত্রিক নির্বাচন আয়োজনে যুক্ত হওয়ার পরিকল্পনা করেছে। এছাড়া বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার বিক্ষোভে চীনা প্রভাব ছিল বলে দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিকে কিভাবে মূল্যায়ন করে এবং এই অঞ্চলে কোনো কৌশলগত উদ্বেগ আছে বলে মনে করছে কিনা জবাবে বেদান্ত পেটেল বলেন, দেখুন, আমরা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার জন্য প্রস্তুত এবং আগ্রহী, কারণ এই সরকার বাংলাদেশের জনগণের জন্য গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণের জন্য কাজ করে যাচ্ছে। এর বাইরে আমি আর কিছু বলতে চাচ্ছি না। ওই সাংবাদিক আবারও বলেন, ক্ষমতাচ্যুত সরকারের ঘনিষ্ঠ মিত্র ভারতের কিছু সংবাদ মাধ্যম বাংলাদেশ সরকার বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্রে জড়িত থাকার কথা বলছে। এমন কোনো প্রতিবেদন তিনি দেখেননি উল্লেখ করে প্যাটেল বলেন, আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি যে এগুলো সত্য নয়, এ কারণেই আমি এগুলো দেখিনি। নোবেল বিজয়ী এবং বিশ্বব্যাপী প্রশংসিত অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনূস গত 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করবে এবং বিভিন্ন ইস্যুতে ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদার করবে। এছাড়াও স্বাস্থ্য, শিক্ষা, শ্রম, সুশাসন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে বলা হয় তারা একসাথে কাজ করার অপেক্ষায় রয়েছে। সত্যি কি বাড়ছে বিএনপির সঙ্গে জামাতের রাজনৈতিক দূরত্ব? বিএনপি ও জামাতে ইসলামের মধ্যে প্রায় 25 বছরের মিত্রতা। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সেই মিত্রতার সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। দল দুটির মধ্যে দেখা যাচ্ছে নানা বিষয়ে মতবিরোধ। তৃণমূল থেকে শুরু করে দল দুটির শীর্ষ নেতাদের বক্তব্য ও কথাবার্তায়ও এই মতবিরোধ স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে গত কয়েকদিনে। যেটি প্রকাশ্যে আসে গত আগস্টের মাঝামাঝি অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন আয়োজনের সময় দেওয়া নিয়ে বিএনপি ও জামাতের পরস্পর বিরোধী বক্তব্যের মাধ্যমে। শেখ হাসিনার পতনের পর দীর্ঘ 25 বছরের রাজনৈতিক মিত্রদের মধ্যে হঠাৎ কেন এমন বৈরী সম্পর্ক তৈরি হলো সেটি নিয়েও নানা প্রশ্ন দেখা দিচ্ছে। গত সপ্তাহে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন না এমন একটি বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্য নিয়েও বিএনপির মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। যদিও জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, এ ধরনের প্রতিক্রিয়া থাকলেও বিএনপির সঙ্গে তাদের বোঝাপড়ায় কোনো সংকট নেই। অন্যদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জামাত অন্য রাজনৈতিক দলের মতোই একটা দল। বিএনপির সঙ্গে জামাতের বিরোধের প্রশ্ন আসবে কেন? গত 3রা সেপ্টেম্বর সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান গত 15 বছরে জামাতে ইসলামের ওপর আওয়ামী লীগ সরকার যে নির্যাতন করেছে তার জন্য প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দেন। জামাতের আমিরের এই বক্তব্যের পর এ নিয়ে প্রতিক্রিয়া দেখা যায় রাজনীতির মাঠে। যদিও একদিন পরে এক অনুষ্ঠানে জামাতের আমির শফিকুর রহমান তার বক্তব্যে স্পষ্ট করে বলেন, প্রতিশোধ না নেওয়ার মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেব না, কিন্তু সুনির্দিষ্ট অপরাধ যিনি করেছেন তার বিরুদ্ধে মামলা হবে, শাস্তিও হতে পারে। এর আগে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে গত 28 আগস্ট সাংবাদিকদের সঙ্গে আলাদা এক অনুষ্ঠানে কথা বলেন জামাতের আমির। সেখানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা সব
সবার সঙ্গে বন্ধুত্ব চাই, বন্ধুত্বপূর্ণ ও সহযোগী দেশ আমাদের খুবই প্রয়োজন। প্রতিবেশী বদলানো যায় না, আপনারা বদলানোর চিন্তা করেন কেন? জামাত আমিরের এসব বক্তব্যে তীব্র অসন্তোষ দেখা দেয় বিএনপিতে। গত রোববার সাতক্ষীরার বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি জামাত ইসলামের নাম উল্লেখ না করলেও তিনি জামাত আমিরের বক্তব্যের প্রসঙ্গ টানেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গত কয়েকদিনে দেখেছি কিন্তু রাজনৈতিক দল একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে, যে কারণে তারা বিভ্রান্ত ছড়ায় এরকম কিছু কথাবার্তা বলেছে। এমন অবস্থায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা তারেক রহমান। জামাত আমিরের এসব বক্তব্যের জবাব দিতে দেখা গেছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকেও। গত 8 আগস্ট দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেই ভাষণে জাতীয় নির্বাচন কবে হবে কিংবা নির্বাচন কতদিন পর হতে পারে এমন কোনো বিষয়ে স্পষ্ট বার্তা ছিল না, যে কারণে এই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিল বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রোডম্যাপ না থাকায় অসন্তোষ জানান। মির্জা ফখরুল যখন এই প্রতিক্রিয়া জানিয়েছিলেন তখন ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছিল। এমন অবস্থায় বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে জামাতের আমির শফিকুর রহমান বলেন, এখনো শত শত মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, রক্তের দাগ মোছেনি। বন্যায় দেশ আক্রান্ত এই সময়ে কেউ নির্বাচন জিকির তুললে জাতি তা গ্রহণ করবে না। জামাত নেতার এই বক্তব্য ভালোভাবে নেয়নি বিএনপি। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বেসামরিক প্রশাসন, পুলিশ ও বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগ সমর্থিতরা সরে যাচ্ছেন কিংবা সরিয়ে দেওয়া হচ্ছে। সেই সব জায়গায় নিজস্ব লোকের পদায়ন নিয়ে বিএনপি ও জামাতের মধ্যে এক ধরনের নীরব মনোমালিন্য চলছে। সেই সব জায়গায় নিজস্ব লোকের পদায়ন নিয়ে বিএনপি ও জামাতের মধ্যে এক ধরনের নীরব মনোমালিন্য চলছে বলে জানা যাচ্ছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ নিয়ে এই জটিলতা দেখা দেয় গত মাসে। তখন বিএনপিপন্থী শিক্ষক অধ্যাপক ABM ওবায়দুল ইসলামকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হচ্ছে এমন আভাসের ভিত্তিতে অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন। এটি নিয়ে সে সময় বেশ বিতর্কও তৈরি হয়। এটা দলের সরাসরি কেন্দ্রীয় নেতাকে ভিসি নিয়োগের বিষয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা হয়। পরে তাকে নিয়োগ না দিয়ে অধ্যাপক নিয়াজ আহমেদ খানকে উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তীকালীন সরকার। আওয়ামী লীগের 30% কর্মী খেলছে 24 ডামি নির্বাচন। দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচন উন্মুক্ত রাখা ও ডামি প্রার্থীর পক্ষে কাজ করার কারণে ভোটের পর আওয়ামী লীগের 30% কর্মী সমর্থক কমে গেছে। সেই কারণে জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিরোধের ডাক দিলেও তেমন সাড়া পায়নি সদ্য ক্ষমতাচ্যুত দলটি। নির্বাচনের পর আওয়ামী লীগের 30% কর্মী সমর্থক অভিমান করে দল ছেড়ে দিয়েছেন, একথা গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে বলে একাধিক সূত্র জানিয়েছে। জানা গেছে, 1 জুলাই থেকে কোঠা প্রথা বাতিলের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। সেই আন্দোলন 15 জুলাই পর্যন্ত স্বাভাবিকভাবে চালিয়ে যান ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ফার্মগেট সহ বিভিন্ন স্থানে জড়ো হয়ে আন্দোলন করেছেন। তারপর 16 জুলাই শিক্ষার্থীদের আন্দোলন দমনে পাল্টা কর্মসূচি দেয় আওয়ামী লীগের ভ্রান্তি প্রতিম সংগঠন ছাত্রলীগ। শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচি শুরু হয়। ছাত্রলীগ মাঠে নামায় শিক্ষার্থীদের আন্দোলন আরো জোরালো হয়। অন্যদিকে আন্দোলন কঠোর হতে দমন করার ঘোষণা দিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি ছাত্রলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠন মাঠে নামার নির্দেশ দেন। তার নির্দেশে ছাত্রলীগ প্রতিরোধের ডাক দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত শিক্ষার্থীদের কাছে হার মেনে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়তে হয়। হলগুলো নিয়ন্ত্রণে নিয়ে নেন শিক্ষার্থীরা। তারপর আন্দোলন প্রতিরোধে ব্যর্থ হয়ে গত 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের সরকারের মন্ত্রী, এমপিরা। অনেকে গ্রেফতারও হয়েছেন। তাছাড়া দলীয় নেতারা ও সরকারের ঘনিষ্ঠ উচ্চ পর্যায়ের আমলারাও গা ঢাকা দিয়েছেন। গোয়েন্দা সূত্র তথ্য মতে জুলাই মাসে কোটা বিরোধী আন্দোলন প্রতিরোধ করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের পক্ষ থেকে বারবার আহ্বান করা হলেও নেতাকর্মীদের তেমন সাড়া পায়নি আওয়ামী লীগ। দলের আহ্বানে সাড়া না থাকার কারণ খুঁজতে দায়িত্ব দেওয়া হয় একটি গোয়েন্দা সংস্থাকে। তারা প্রায় 10 দিন খোঁজ খবর নিয়ে একটি প্রতিবেদন দলীয় প্রধান শেখ হাসিনার কাছে 3 আগস্ট হস্তান্তর করেন। সেখানে কর্মী ও সমর্থকদের নীরব থাকার কথা উল্লেখ করা হয়। একাধিক গোয়েন্দা সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচনে নৌকা প্রতীক থাকলেও নির্বাচনটি
হচ্ছিল উন্মুক্ত। সেখানে নৌকার প্রার্থী পাশাপাশি আওয়ামী লীগের অন্য প্রার্থীরাও নির্বাচন করেছিলেন। সেই নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে গিয়ে সরকার স্বতন্ত্র প্রার্থীদের পক্ষেও কাজ করেছিল। যেখানে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী ছিল, সেখানে দলীয় প্রার্থীর চেয়ে স্বতন্ত্র প্রার্থীকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সেই আসনগুলোর অনেক নেতাকে স্বতন্ত্র বা ডামি প্রার্থীর পক্ষে গোপনে কাজ করার নির্দেশনা দল থেকে দেওয়া হয়েছিল। সে কারণে স্থানীয় নেতাকর্মী দুই ভাগে বিভক্ত হয়েছেন। ডামি নির্বাচনের পর অনেক নেতাকর্মী আওয়ামী লীগ ছেড়ে দিয়েছিলেন, সেটা প্রায় 30%। আরো জানা গেছে, স্বতন্ত্র নৌকার প্রার্থীদের পরস্পরের বিরুদ্ধে অবস্থান করে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা বেকায়দায় পড়েছেন। ভোটে অনেক জায়গায় নৌকার প্রার্থী হেরে যান, যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোণঠাসা হয়ে পড়েন। স্বতন্ত্র প্রার্থীর দাপটে অনেকে আওয়ামী লীগ ছাড়তে বাধ্য হয়েছিলেন। সেই আসনগুলো আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য ছিল বিরোধী দলের মতো। অনেকের উপর হামলা মামলার খড়গও নেমে আসে। সেই কারণ রাগ অভিমান দল থেকে ছেড়ে যান, তবে তারা অন্য কোনো দল যোগ দেননি। ছাত্র আন্দোলনের সময় এসব নেতাকর্মী নীরব দর্শকের ভূমিকা পালন করেন এই দলের হাইকমান্ডের নির্দেশ। অনেকে মনে করেছেন ডামি নির্বাচনের কারণে জুলাইয়ের আন্দোলন প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছেন, ডামি প্রার্থীরা আওয়ামী লীগকে খেয়ে ফেলেছেন। দলীয় সূত্র মতে গত 23 জুলাই রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ে থাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সহযোগী ভ্রান্তি প্রতিম সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে একটি বৈঠক করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।